বৈষম্য বিরোধী আন্দোলনে একবার উত্তাল হয়েছিল বাংলাদেশ। তারপর ইউনূস সরকারের আমলে, অর্থাৎ বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার চলছে, সেই সরকারের আমলেও খানিকটা নাকি বিপর্যস্ত বাংলাদেশ। অনেকেই বলছেন শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নন, বাংলাদেশের যারা সাধারণ মানুষ তাদের অবস্থা বেশ করুণ। কি বলছেন? যাদের বিরুদ্ধে বারবার করে অভিযোগ উঠেছে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যাকে বিভিন্ন রকম ভাবে ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাদ্দাম হোসেন। আপনাকে স্বাগত সমগ্র দিনটিতে। এই মুহূর্তে আপনার দেশ, আপনি বারবার কানেক্ট করছেন দেশের সঙ্গে, আপনার দলীয় নেতা কর্মীদের সঙ্গে। আপনার দেশ এখন কেমন আছে? কি অভিযোগ আপনার? সার্বিকভাবে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় প্রবেশ করেছে। বাংলাদেশে আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, নাগরিক অধিকার নেই, মৌলিক মানবাধিকার সবকিছুই আজকে একেবারে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং বিচার বিভাগের স্বাধীনতা বলতেও কিছু নেই, বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং গণমাধ্যমের কথা যদি বলেন, গণমাধ্যমে সরকারি বয়ানের বাইরে গিয়ে আলাদা কিছু বক্তব্য দেওয়া, কোনো কিছু উপস্থাপন করা, সেটির সুযোগ কিন্তু নেই। প্রত্যেকটি গণমাধ্যম জবরদখল করা হয়েছে। সরকারি প্রেস রিলিজ প্রচার করাই গণমাধ্যমের একমাত্র কাজে পরিণত হয়েছে। মানুষের জীবনে ন্যূনতম স্বস্তি নেই। এই আজকে বিশেষ করে গত 2 দিন ধরে গোটা বাংলাদেশে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ কিভাবে রাষ্ট্রীয় কি অনেকটা স্টেট স্পন্সর টেরোরিজমের নমুনা কিন্তু বাংলাদেশে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মৌলবাদী অভ্যুত্থান যেটি হয়েছে সেটিকে ক্রমান্বয়ে বিস্তৃত যেন করছে এবং সরকার যেন সেটিকে ফ্যাসিলিটেট করার ক্ষেত্রেই ভূমিকা পালন করছে। সন্ত্রাস নিধন তারা কি করবে? এই সরকারই সবচেয়ে বড় সন্ত্রাস। এই মানুষের জনগণের জীবনের হুমকি যে তৈরি হয়েছে সেটি মোকাবেলা কিভাবে করবে? এই সরকারই সবচেয়ে বড় হুমকিদাতা। এবং গত কয়েকদিনের বাস্তবতা প্রমাণ করে বাংলাদেশে কার্যকর কোনো সরকার নেই। একটা ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে একটা সন্ত্রাসী সরকার চলছে, বা জামাতের উত্থান, মৌলবাদের উত্থান, সব মিলিয়ে কোথাও গিয়ে পাকিস্তানের যে আইএসআই, তাদের আধিকারিকরা এসে বাংলাদেশে থাকছেন, কন্টেনার ঢুকছে। আবার কি সেই মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি মনে পড়ছে? মানে কোনোভাবে মনে হয় যে ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশের যে সরকার চলছে তাদের পেছনে কোনোভাবে পাকিস্তান বা অন্য রাষ্ট্রের সরাসরি ইন্ধন রয়েছে? তো আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাচ্ছি। এবং সরকারের ঘোষিত নীতি, তারা যে বলছে মুক্তিযুদ্ধের রিসেট বাটন এবং 71কে অপ্রাসঙ্গিক করে দেয়া, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত 72-এর সংবিধান, যেটি গণতান্ত্রিক এবং প্রগতিশীল মূল্যবোধে উজ্জীবিত, ধর্মনিরপেক্ষ সমাজ চেতনা প্রতিষ্ঠিত করা, যেটি অন্যতম একটি অঙ্গীকার, সেসবকে তো রাষ্ট্রীয়ভাবে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতীক, মুক্তিযুদ্ধের সংগ্রামের চিহ্ন, স্মৃতিচিহ্ন, সেগুলো তো ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর তো শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন নয়, এটি তো একই সঙ্গে বাঙালি জাতির মুক্তির তীর্থ, আন্দোলনের তীর্থ। এই বাড়িটা থেকে বাংলাদেশের মানুষ প্রেরণা পেয়েছে, নির্দেশনা পেয়েছে, এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা আবর্তিত হয়েছে। এই অবৈধ সরকার কি করছে সেটি তো গোটা বাংলাদেশের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। এবং শুধু তাই নয়, আজকে 32 নাম্বার সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। রাষ্ট্র বুলডোজার দিচ্ছে, উপদেষ্টা পরিষদ থেকে টাইম ঠিক করে দেওয়া হচ্ছে কখন সেখানে আক্রমণ করা হবে। এবং শুধু তাই নয়, আপনি বাংলাদেশের ঘটনা লক্ষ্য করে দেখেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ভাঙচুর করতে গেছে, লুটপাট করতে গেছে, ডাকাতি করতে গেছে, এবং সেখানে সাধারণ মানুষ প্রতিরোধ করেছে। অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শত্রু নিধন যোগ্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী করবে। কোথাও গিয়ে কি মনে হয় যে অপারেশন ডেভিল হান্ট করলে এই যে বিষয়টি চলছে তাতে বাংলাদেশ খানিকটা শান্ত হবে, নাকি আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, আপনাদের যে অভিযোগ বারবার উঠে আসে যে এই অপারেশনের আসল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে আরো বেশি কোণঠাসা করে দেয়, আরো বেশি নির্যাতনের মুখোমুখি করা, কি মনে করছেন আপনারা? এই সরকারই তো সবচেয়ে বড় ডেভিল। এবং আজকে যে অপারেশন ডেভিল হান্ট, এই শব্দটি শুনেই এবং তাদের উদ্দেশ্য শুনেই বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এটি অপারেশন সার্চ লাইটের পুনরাবৃত্তি হিসেবে পরিগণিত হচ্ছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ করছে, বিপরীতে এই অবৈধ সরকার কি করছে? অবৈধ সরকার বলছে তাদের সে ডাকাতির অধিকার দিতে হবে, তাদের সেই লুটপাটের অধিকার দিতে হবে, তাদের সেই ভাঙচুরের অধিকার দিতে হবে। এটিকে কেন্দ্র করেই কিন্তু অপারেশন ডেভিল হান্টের সূচনা হলো। তো গোটা পৃথিবীর সামনেই এই সরকার যে কতটা নির্লজ্জ, এই সরকার যে কত বেশি গণবিরোধী,
এবং এই সরকার যে আইন কানুন প্রথা সভ্যতা সবকিছুকে একেবারে ভুলুণ্ঠিত করে দিয়েছে, এটি তো একেবারেই প্রমাণিত হয়েছে। সবাইকে ঘরে ঘরে গিয়ে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এটি তো হানাদার বাহিনী যেমন করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনী ঘরে ঘরে গিয়ে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কিংবা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এই হওয়ার অপরাধেই তো পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল। অপারেশন লিলি হয়েছিল, আপনি জানেন, আপনি অবগত। টাঙ্গাইল ড্রপ বিখ্যাত অপারেশন, ইন্দিরা গান্ধী ছিলেন, ভারতবর্ষীয় সেনা যৌথভাবে পাকিস্তান বাহিনীকে পর্যদস্ত করে দেওয়া। আপনারা কোনোভাবে কি, যেহেতু আপনি বহুদিন শাসক দলের নেতা রয়েছেন এবং এখনো লড়াই চালাচ্ছেন অন্য দেশে থেকে বা যেখানে আছেন সেখান থেকে, এই যে লড়াইয়ের ডাক বারবার দিচ্ছেন, আপনার কোথাও কি মনে হচ্ছে যে মোদী সরকার, বিজেপি সরকার এরকম বাংলাদেশের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, তাতে খানিকটা হস্তক্ষেপ করুক? যে ইন্দিরা গান্ধী যে স্মৃতি বারবার করে ফিরে আসার কথা অনেকেই বলছেন, যে অপারেশন লিলি, টাঙ্গাইল ড্রপের কথা বলছেন, এরকম কোনো অপারেশন বা এরকম কোনো সেনাবাহিনীর হস্তক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে কোনো উচ্চে গিয়ে কিছু বলা, মানে নিজে থেকে গিয়ে কিছু বলা বা কোনো অপারেশন সেনাবাহিনীদের করা কিছু চাইছেন আপনারা? মানে আওয়ামী লীগের অবস্থান এই মুহূর্তে এত বেশি জনগণের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, শোষণ তারা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু ক্রমান্বয়ে ক্ষোভে ফুঁসে উঠছে, প্রতিবাদ করছে। তারা জুলুম চাপিয়ে দিচ্ছে, জনগণ কিন্তু প্রতিরোধী হচ্ছে। তারা নির্যাতন করছে, জনগণ কিন্তু আরো বেশি ঘুরে দাঁড়াচ্ছে। এবং বাংলাদেশের জনগণ কিন্তু অনেক বেশি গণতন্ত্র মনস্ক। আজকে যারা ক্ষমতা দখল করেছে, এটা তো জনগণের কাছে কোনো ম্যান্ডেট নেয়নি, কোনো ধরনের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের অনুশাসন মেনে তারা ক্ষমতায় আসেনি। উপর্যুপরি একটা ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে। তো সে কারণেই বাংলাদেশের জনগণ কিন্তু ক্রমান্বয়ে আন্দোলন গড়ে তুলছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে এই ফ্যাসিস্ট দখলদার বাহিনী চূড়ান্ত পতন নিশ্চিত হবে। এবং আমরা জানি যে ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশের গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বমূলক সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গোটা পৃথিবীর মানুষই বাংলাদেশের জনগণের যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষে থাকবে। ভারত সরকার নতুন ভাবে বাংলাদেশের এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করুক, ডাইরেক্ট হস্তক্ষেপ করুক, এটা আপনারা চাইছেন? মানে করলে যাতে বাংলাদেশ শান্তি ফেরার জন্য চাইছেন এটা? আমি মনে করি যে বাংলাদেশের জনগণই এই ফ্যাসিস্ট দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মৌলিক মানবাধিকারের যে ন্যূনতম সংজ্ঞা রয়েছে, পরিকাঠামো রয়েছে, যেগুলো প্রত্যেকটি সরকার মেনটেন করতে বাধ্য এক প্রকার বলা যায়, সেটি করতেও কিন্তু এই সরকার ব্যর্থ। তার মানে মৌলিক মানবাধিকারে ব্যর্থ, এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ, এই সরকার আঞ্চলিক শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা সেটি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ। সে কারণে আমরা মনে করি যে আন্তর্জাতিক মহলের কাছে আমাদের যেটি সবচেয়ে বড় প্রত্যাশা, যে এই সরকারের যে ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই, এই সরকারের কাছে সমর্থন প্রত্যাহার করা, বাংলাদেশের জনগণও সমর্থন প্রত্যাহার করে নেবে এবং আন্তর্জাতিক মহলও ধারাবাহিকভাবে সমর্থন প্রত্যাহার করে নেবে। এবং বাংলাদেশের জনগণের নেতৃত্বেই আমরা বিশ্বাস করি যে দখলদার বাহিনীর পরাজয় সুনিশ্চিত হবে। সবাই কিন্তু কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এবং এই অবৈধ সরকার কিন্তু খুনিদের ইন্ডেমনিটি দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। তারা বলেছে যে ধরনের ধ্বংসযজ্ঞ তারা করেছে, হত্যাকাণ্ডগুলো তারা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে না, আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো তদন্ত করা যাবে না। এটি তো তারা করেছেই। এবং পরবর্তী সময়ে তারা এই যে গত 5-6 মাস ব্যাপী কিভাবে রাষ্ট্রকে এক ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের, দমনমূলক কর্মকাণ্ডের হাতিয়ারে তারা পরিণত করেছে, এর মধ্যেই কিন্তু বাংলাদেশের জনগণ এর মধ্যেই কিন্তু রুখে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আজকে যে লড়াইটি, এই লড়াইটি শুধুমাত্র দলীয় নয়, কারণ বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, জনগণের ম্যান্ডেটবিহীন একটা শোষক জবরদখলকারী ক্ষমতা দখল করে বসে আছে, বাংলাদেশের জনগণ কিন্তু সেটি কোনোভাবেই মেনে নেয় না। আজকে তারা ভয়ের পরিবেশ, ত্রাসের পরিবেশ তৈরি করে জনগণের প্রতিরোধের ভাষাকে বোবা পরিণত করার চেষ্টা করছে, কিন্তু জনগণ কিন্তু প্রত্যেক মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে। যে কারণে আমরা মনে করি যে আজকে শুধুমাত্র দলমত নির্বিশেষে সবাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং বৃহত্তর একটি গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠছে। বাংলাদেশ যেভাবে সন্ত্রাসীদের একটি নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে, সেখানে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিভাবে রাষ্ট্রীয় প্রটোকলে যেভাবে তারা কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পাচ্ছে, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ এটি আজকে বাংলাদেশের জনগণের এই বাংলাদেশের জনগণের জীবন কাঠিতে পরিণত করা হয়েছে। যে কারণে তারা বলছে রিসেট বাটন, বাংলাদেশের জনগণ কিন্তু বলছে রিস্টোর ডেমোক্রেসি। তারা আজকে আমাদের 71কে প্রতিস্থাপিত করতে যাচ্ছে, আর বাংলাদেশের জনগণ কিন্তু নতুন করে আবার বাংলাদেশকে রিক্লেইম করার কথা বলছে। এটি একটি ঘোড়ার ডিমের সরকার, এটি বাংলাদেশের জনগণের ন্যূনতম জীবনের গ্যারান্টি দেওয়ার ক্যাপাসিটি রাখে না, এবং এই সরকার ন্যূনতম আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার ক্যাপাসিটি রাখে না, নির্বাচন সংস্কার এসে তো দূরের কথা। যে কারণে এই সরকার থাকাটাই একটি সমস্যা। অনেক সময় আমরা
বলি যে এই সরকারের কাছে আমরা এই সমস্যার সমাধান চাচ্ছি, এই সরকারের কাছে জনগণ এই প্রতিবিধানটি চাচ্ছে, আসলে সেটি নয়। এই সরকারের উপস্থিতি বাংলাদেশের জনগণের জন্য একটি সমস্যা, এই সরকারের উপস্থিতি গণতন্ত্রের জন্য প্রতিবন্ধকতা। এই আন্দোলনের প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু বলছে যে যদি পুলিশের উপরে হত্যাযজ্ঞ পরিচালনা না করা হতো, এই থানায় যদি লুট করা না হতো এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদের সহযোগিতা করা না হতো, তাহলে তাদের ভাষায় এই বিপ্লব কিন্তু সফল হতো না। এটা কিন্তু তাদের বক্তব্য। যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা কিন্তু বলছে যে সশস্ত্র কি ধরনের প্রস্তুতি তাদের ছিল। এবং আপনি গণহত্যার যদি আন্তর্জাতিক সংজ্ঞা যদি দেখেন, তাহলে আজকে দেখবেন কিন্তু আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, ধর্মীয় পরিচয়ের কারণে সনাতন ধর্মাবলম্বীরা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত যারা হয়েছে তারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আপনার যারা প্রতিপক্ষ তারা বলছেন যে এই যে ছাত্রলীগের নেতা আপনি, আপনারা এই যে আয়না ঘর, ছাত্রদেরকে নিধন করা, কলেজে কলেজে গিয়ে মারধর করা, ঘরের মধ্যে পিটিয়ে অত্যাচার করা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল আপনারাই সৃষ্টি করেছে, সেই জন্য আজকে আপনাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে। প্রশ্নই আসে না। আজকে যেটি হয়েছে যে এই কোটা সংস্কার আন্দোলনে তো বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সংগঠন হিসেবে এটি সমাধান করার চেষ্টা করেছে এবং বাংলাদেশে আমাদের যেহেতু একটি আদালতের বিষয় ছিল, তারপরও কোটা সংস্কারের দাবিতে আমরা সভা করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্স করেছি। শুধু তাই নয়, বরং বাংলাদেশ ছাত্রলীগ আরো এক ধাপে গিয়ে কোটা সংস্কারের ব্যাপারে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করেছে এবং আদালতে যখন অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা, সরকারের কাছে বক্তব্য তুলে ধরা, প্রত্যেকটি ক্ষেত্রেই ভূমিকা পালন করার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের সমস্যা যেন সমাধান হয় সেই ব্যাপারেই বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার ছিল। কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার থেকেছে। যে কারণে কিন্তু তারা আজকে যারা হত্যাকারী, যারা আজকে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, তারাই আজকে সরকার গঠন করে বসে আছে, যারা একটি আন্দোলনকে অনর্থক প্রলম্বিত করেছে। 11 জুলাই আপনার কোটা সমস্যার সমাধান হয়েছে, সেই আন্দোলনকে তারা টেনে হিসেবে লম্বা করেছে এবং শুধু তাই নয়, পরবর্তীতে এই সশস্ত্র ক্যাডার রয়েছে বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে, যাদেরকে 5ই আগস্টের পরে মুক্তি দেওয়া হয়েছে কারাগার থেকে, সেটি তো দিবালোকের মতো বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তাদেরকে তারা ব্যবহার করেছে এবং সেন্সিটিভ কিলিং এর ঘটনাগুলো তারা ঘটিয়েছে। স্নাইপার রাইফেল ব্যবহার করেছে, যেগুলো আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত ব্যবহার করেন। আপনি অনেক জায়গায় দেখবেন যে সেখানে হচ্ছে যে এই যে মিটিং করছে শিক্ষার্থীরা, সেখানে কিন্তু আশপাশে আওয়ামী লীগও নেই, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নেই। সেখানে হুট করে একজন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কোন পাশ থেকে কে গুলি করছে কোনোটাই কিন্তু পরিষ্কারভাবে ফুটে আসছে না। শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের যে গোয়েন্দা বাহিনী বা আপনারা কোথাও এখানে ব্যর্থ, যেদেরকে ধরতে পারেননি বলেই মৌলবাদের, কট্টর মৌলবাদের উত্থানটা আপনারা ধরতে পারেননি ভিতরে ভিতরে বলেই আবার নতুন করে আপনাদের অভিযোগ অনুযায়ী এই রাজাকারটা তৈরি হচ্ছে। আপনারা তাহলে খানিকটা ব্যর্থ ছিলেন কি? তার জন্য এই ঘটনা ঘটলো, এই আন্দোলন তৈরি হলো, এত 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 সন্ত্রাস ঘটতে দিলেন আপনারা, আর আপনারা তাহলে ব্যর্থ করে দেখতে পারেন। আমাদের চলার পথে ভুল ত্রুটি বিচ্যুতি ছিল না, সেটি তো আমাদের বলার প্রশ্নই আসে না। সেটি নিয়ে আমাদের নিজস্ব মূল্যায়নও রয়েছে, বিশেষ করে এই মৌলবাদী অপশক্তির কাছ থেকে তরুণ প্রজন্মকে নিরাপদ না রাখতে পারা, সেটি নিয়ে তো অবশ্যই আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে এবং সেটির রিফ্লেকশন যেন পরবর্তীতে ঘটে, সেটি তো আমাদের সেই জায়গা থেকে আমরা অবশ্যই সচেষ্ট ভূমিকা পালন করব। কিন্তু যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে আজকে এই এই কোটা সংস্কার আন্দোলন, ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং আজকে এই লাশের রাজনীতি কায়েম করা এবং লাশের রাজনীতির উপর ভর করে পরিস্থিতির প্রেক্ষাপট পরিবর্তন করা। এবং আজকে আপনি দেখেছেন যে আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের ডিপ স্টেট কিভাবে ভূমিকা পালন করেছে, তারা কিভাবে অর্থায়ন প্রদান করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে ব্যবহার করা হয়েছে অ্যালগোরিদম পরিবর্তন করে। আজকে এই কথাগুলো কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের কাছ থেকে, ছাত্রলীগের কাছ থেকে আসছে কেবল নয়, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আপনিও সচেতন রয়েছেন, আপনিও জানেন। তো আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের সামনে কিন্তু এটি পরিষ্কার হয়ে গেছে যে আন্দোলনে এই প্রেক্ষাপট কিভাবে তারা মঞ্চস্থ করেছে এবং প্রকৃত উদ্দেশ্য কি ছিল। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।